আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, অনেকদিন পর তোমরা তো এখন বড় হয়ে গেছো, তোমরা এখন এইচএসসি স্টুডেন্ট, রাইট? সো ওয়েলকাম টু মাই এইচএসসি ক্লাস। সো আশা করতেছি এই ক্লাসে তোমাদের অনেক ভালো যাবে। অ্যান্ড আজকের ক্লাসটা কিসের উপরে? ক্লাস শুরু হওয়ার আগে আমি তোমাদেরকে একটা ভিডিও দিছিলাম, অ্যান্ড আমি আশা করি মোটামুটি তোমরা সবাই আমার দেওয়া ভিডিওটা দেখে আসছো। ভিডিওতে আমি কিন্তু তোমাদের বাক্য নিয়ে কথা বলছি এবং বলছি আমরা যে সারাদিনে এত রকম সকম কথাবার্তা বলি, এই বাংলা ব্যাকরণের এই বাক্য বান্ধাটা যদি না থাকতো তাহলে তোমার আমার উভয়ের দুনিয়া একদম বরবাদ হয়ে যেত। সো দুনিয়া যাতে বরবাদ না হয় এবং আমরা যাতে বাংলা গ্রামারের উপরে তাণ্ডব চালাইতে পারি, তাই আজকের এই ক্লাসটা নিয়ে আসলাম। এবং এখানে আমরা মূলত দুটো ক্লাসে আমরা সম্পূর্ণ বাক্য নিয়ে আলাপ আলোচনা করব এবং দুটো ক্লাসে বাক্য নিয়ে যে আলাপ আলোচনা করব তার মধ্যে প্রথম যে ক্লাসটা, সেখানে আমরা বাক্য তত্ত্ব বিষয়টা পড়ব। অর্থাৎ বাক্যের যে তোমার প্রধান তিনটা ভাগ আছে, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এটা নিয়ে আলাপ আলোচনা করব। বাক্যের বেসিক জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো। আর সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ, বুঝতে পারছো? সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ কোনটা? আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। এই যে তোমার তিনটা বিষয় রয়েছে, এই তিনটা বিষয় নিয়েও কিন্তু আমরা আমাদের আজকের যে ক্লাসটা রয়েছে, আজকের ক্লাসে আলাপ আলোচনা করব। সো উইদাউট এনি ফার্দার এডিউ আই থিঙ্ক উই ক্যান স্টার্ট। ওকে, ক্লাসের আগে বাচ্চারা একটা জিনিস হচ্ছে তোমাদেরকে বলি, যেহেতু আমাদের ক্লাসটা মাগরিবের আজানের মধ্যবর্তী সময়ে পড়বে এবং একটা ছোট্ট ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা যখন আজান দিবে, আজান দেওয়ার পরে তোমাদেরকে হচ্ছে 10 মিনিটের নামাজের বিরতি দিয়ে দিব। এবং আজানটা কোথায় দিবে? তোমরা তো সারা বাংলাদেশ থেকে আমার সাথে জয়েন করছো, তাই না? সো আমি যখন আমার এই ঢাকাতে যখন আজান দিবে, আমি যেখান থেকে ক্লাস আছে মহাখালী ডিওএইচএস, এখানে যখন আজান দিবে তখনই আমি তোমাদেরকে বেসিক্যালি নামাজের বিরতি দিব, পাক্কা 10 মিনিট। ওকে, সো দেখতে পাচ্ছি আমার সাথে তাসিন জয়েন করছো, আমার সাথে ইসরাত জাহান চৌধুরী রয়েছে। অনেকে দেখেছি তোমার যোগ্যতা বলেছো, অনেকে দেখেছি আসক্তি বলেছো, অনেকে দেখেছি আকাঙ্ক্ষা বলেছো। সো কোনটা হতে পারে? আমি একটু দেখে যাচ্ছি তোমাদের বাক্য নিয়ে আসলে এসএসসি লেভেলে নলেজ কতটুকু রয়েছে বা কোন লেভেল পর্যন্ত তোমার বাক্যের দৌড়টা আছে। একটু কাইন্ডলি জানাও তো বাচ্চারা আমাকে, বাচ্চারা সবাই একটু হলো গিয়ে জানাও যে হলো তোমাদের বাক্যের বিষয়টা হচ্ছে কি তোমাদের কতখানি কি জানা আছে। এবং আমি যে প্রশ্নটা করলাম যে ভাত যাব বাড়ি খেয়ে, এই বাক্যটায় কিসের অভাব রয়েছে? ওকে, প্রাপ্তি জয়েন করছে আমাদের সাথে। আচ্ছা, জান্নাতুল ফেরদাউস বলতেছে যোগ্যতা। ওকে, যোগ্যতা, ঠিক আছে, বুঝলাম। দেখি এরপর আর জানাতুল্লাহর পাশাপাশি বাকিরাও বলো। বেলায়েত হোসেন বলছে ভাই, হ্যাঁ বেলায়েত বলো। স্বর্ণা বলতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্বর্ণা। সবাই একটু জানাতুলের মতো অ্যান্সার দাও, মানে এটা কিসের হব রয়েছে? যোগ্যতা। মিফতাহুল বলতেছে যোগ্যতা, কাকুলি বলতেছে যোগ্যতা। আচ্ছা, আমরা এই যোগ্যতার বিষয়টা নিয়ে একটু শুরুতে কথাবার্তা বলে নিই। এখানে হ্যাঁ, তোমরা যারা বলছো যোগ্যতা, উত্তরটা ঠিক আছে। কেন? আমরা যদি দেখি একটা বাক্যের মধ্যে যে পদগুলা রয়েছে, সে পদগুলা যদি সিস্টেমেটিক্যালি না বসে, নাম্বার ওয়ান, সে পদগুলো যদি সঠিকভাবে হচ্ছে কি একটার পর একটা না বসে এবং কোনো অর্থ প্রকাশ না করে, তাহলে আমরা বলবো ওই বাক্যটার মধ্যে যোগ্যতার অভাব রয়েছে। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হলো একটা সেন্টেন্সের একটা অংশ শোনার পরে আমার যখন অন্য আরও একটা অংশ শোনার হলো কি ইচ্ছা থাকবে, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। আর আসক্তি কি? আসক্তি মানে হচ্ছে তোমার পাগলের প্রলাপ। ওকে, পাগল যেরকম কথাবার্তা বলে, যেরকম তিমি দৌড়ায়, হাতি আকাশে উড়ে, মাছ ঘাস খায়, এই টাইপের যখন কিছু বলবো, সেটা অ্যাকচুয়ালি কি হবে? সেটা হবে গিয়ে আমার আসক্তির অভাব। ওকে স্টুডেন্টস, সো ফার হচ্ছে কি এতটুকুই, মোটামুটি কিন্তু তোমাদের সাথে কথাবার্তা বলেই ফেললাম। তাহলে এবার আসো, আমরা কিন্তু সার্থক বাক্যের যে বেসিক বৈশিষ্ট্যসমূহ, এগুলো নিয়ে কথাবার্তা বলছি। মোটামুটি 6:05 মতো বেজে গেছে। দেখতে পাচ্ছি প্রায় নিয়ার অ্যাবাউট 200-র মতো স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে চলেও আসছো। তাহলে আর দেরি না করে চলো আমাদের আজকের যে ক্লাসটা রয়েছে, আজকের ক্লাসটা হলো কি আমরা শুরু করে ফেলি। ঠিক আছে, এবার দেখি বাক্য প্রকরণ কি বলছেন। বক্তার মনোভাব যখন সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে বাক্য বলে। আসো, একটা হলো সেন্টেন্স দিয়ে তোমাদেরকে জিনিসটা হলো বুঝাই। বক্তার মনোভাব সম্পূর্ণরূপে যখন প্রকাশ পায়। আচ্ছা, আমি যদি বলি আমি পেশায়
আমি পেশায় একজন শিক্ষক। ওকে, আমি পেশায় একজন শিক্ষক, এটা কি? এটা কিন্তু হলো তোমার একটা সেন্টেন্স, ঠিক আছে? এই যে তোমার হলো কি একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মাধ্যমে কিন্তু আমার একটা মনের ভাব প্রকাশ হয়েছে। কি মনের ভাব হলো কি প্রকাশ হয়েছে? সে মনের ভাবটা হলো আমার একটা পেশা, বা আমি কি করি, আমি কি করে আমার রুজি রোজগার হলো গিয়ে রাখি বা লালন পালন হচ্ছে গিয়ে করি, সেই মনের ভাবটা এখানে প্রকাশিত হয়েছে। অর্থাৎ বাক্য হলো সেই জিনিসটা, বাক্য হলো সেই জিনিসটা যার মাধ্যমে তোমার মনের আকুতিটা হলে প্রকাশ পায়। খুবই সিম্পলি যদি আমি একটা উদাহরণ দিই, এইমাত্র ফারহান ভাই যে কমেন্টটা করলো, আমি বলে ভাইয়ের সাথে প্রবঞ্চনা করে ওনার ক্লাসটা ছিনিয়ে নিয়েছি, এটার মাধ্যমে কিন্তু উনি ওনার মনের একটা আক্ষেপ প্রকাশ করছে যে তোমাদের ফারসিম ভাইয়া আমার সাথে প্রতারণা করেছে, প্রতারণা করে আমার ক্লাসটা আজকে ছিনিয়ে নিয়েছে। ওকে, এটাও কিন্তু একটা বাক্য, যে ওনার মনের ভিতরে একটা ভাব আসছে, একটা দুঃখের ভাব আসছে, কষ্টের ভাব আসছে, সেই ভাবটা কিন্তু তোমাদের ভেতরে এখানে চলে আসে বা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে বলা হচ্ছে যে এরকম একটা ঘটনা ঘটছে আমার সাথে। অর্থাৎ যখন তুমি তোমার মনের ভাবটা কিছুর মাধ্যমে প্রকাশ করবা, সেটাই হবে গিয়ে বাক্য। এখন মনের ভাব প্রকাশ করছে, ভালো কথা, ভালো জিনিস। এখন আমি যদি এই জায়গা থেকে চিন্তা করি, মনের ভাব তো অনেকভাবে আমরা প্রকাশ করতে পারি। আমি বললাম একজন শিক্ষক পেশায় আমি, বা শিক্ষক পেশায় একজন আমি, এই টাইপেরও তো বলতে পারি। বাট বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি এমন না। এখানে তোমার একটা বিষয় দেখতে হবে, একটা বাক্যের মধ্যে তোমার কয়েকটা বিষয় থাকে। যেরকম বাক্যের প্রত্যেকটা যে অংশ, প্রত্যেকটাকে আমরা এক একটা কি বলবো, বাক্যের প্রত্যেকটাকে আমরা এক একটা পদ বলবো, ঠিক আছে? বাক্যের প্রত্যেকটাকে আমরা এক একটা পদ বলবো, এবং এই পদগুলোর আরো একটা বিষয় থাকতে হবে, এগুলো তোমার অর্থবোধক হতে হবে। এগুলা কি? এগুলো হবে গিয়ে আমার অর্থবোধক। অর্থাৎ যতগুলো পদ আছে বাক্যের মধ্যে, সবগুলা বাক্যের পদগুলো হচ্ছে অর্থবোধক হতে হবে, এবং এই অর্থবোধক পদগুলো একটার পর একটার পর একটা সংযুক্ত হয়ে বা প্লাস হয়ে, একটার পর একটার পর একটা সংযুক্ত হয়ে বা প্লাস হয়ে তোমার আরেকটা অর্থবোধক মনোভাব তৈরি করবে, তবেই সেটা হবে কি বাক্য। তো লং স্টোরি শর্ট, আমি যদি বলি তুমি বাক্যটা কিভাবে হলো কি তৈরি করতেছো, বাক্যটা তৈরি করার সময় তোমার প্রথমে কয়েকটা অর্থবোধক পদ বা শব্দ লাগবে, নাম্বার 1 শর্ত। নাম্বার 2 শর্ত, অর্থবোধক পদ বা শব্দগুলোকে একটার পর একটা সিস্টেমেটিক্যালি সাজাতে হবে। এবং নাম্বার 3 যে শর্তটা, এই যে আমি অর্থবোধক শব্দগুলোকে একটার পর একটা সাজালাম, সাজানোর পরে সেটার মাধ্যমে একটা পারফেক্ট বাক্যর মানে পারফেক্টলি মনোভাব প্রকাশ করতে হবে, তবেই সেটা হবে বেসিক্যালি বাক্য। এখানে এই এক্সাম্পলটা দিলাম। আমি যেরকম আরেকটা এক্সাম্পল দিই, ভাত যাব খেয়ে বাড়ি। এখানে আমরা যদি হলো একটু চিন্তা করি বাচ্চারা, এখানে আসলে আমরা কি দেখতে পাই? ভাত একটা পদ, যাবো একটা পদ, খেয়ে একটা পদ, বাড়ি একটা পদ, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সবগুলা পদের নিজস্ব অর্থ রয়েছে, সেটাও কোনো সমস্যা নাই। বাট এই যে পদগুলা যখন আমি একটার পর একটা আনলাম, যোগ করলাম, যোগ করার পর এন্টায়ারলি যে জিনিসটা হয়েছে, এইটার কোনো অর্থ নাই। তার মানে বাক্য গঠনের যে তোমার 3টা শর্ত, 3 শর্তের মধ্যে যে কোনো একটা যদি হলো গিয়ে চিন্তা করি, এই 3 শর্তের মধ্যে যে কোনো একটা যদি হলো গিয়ে চিন্তা করি যে তোমার পরিপূর্ণ হয় নাই বা হচ্ছে কি ফিল আপ হয় নাই, তখনই আমরা বুঝবো ওটা বাক্য না। ওকে, বুঝতে পারছি আমরা বিষয়টা?
মানে আমি জানি খুবই বেসিক নিয়ে আলোচনা করতেছি, তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে ভাইয়া এত ছোটখাটো জিনিস পড়াচ্ছেন, আমি তো আসলে এগুলা পারি, আপনি এরকম মানে অদ্ভুত জিনিস কেন পড়াচ্ছেন। আমি এই জন্য বেসিকটা ক্লিয়ার করতেছি, কারণ এই বেসিকটাই তোমার হয়তো এইচএসসির আগ মুহূর্তে মনে থাকতেছে না, তখন হচ্ছে গিয়ে তোমার নানান রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে। এখনও তোমাদের সিনিয়রদের মধ্যে অনেকে বলেছে ভাইয়া বেসিক ক্লিয়ার করেন, বেসিক ক্লিয়ার করেন, বেসিক ক্লিয়ার করেন। সো দিস ইজ দ্য হোল সিনারিও। তোমরা একটু বলো তো বাক্য কিভাবে গঠন করা হচ্ছে, এবং আমি যে তোমার 3টা শর্তের কথা বললাম সেই 3টা শর্তের বিষয়ে তোমরা বুঝতে পারছো কিনা। আমি বোর্ড থেকে সরে যাচ্ছি, এটা একটু কাইন্ডলি বলো। বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, এই যে যেরকম আমাদের সাথে নিতা বলতেছে বুঝতে পারছে, জান্নাতুল ফেরদৌস বলতে জি স্যার বুঝতে পারছে, তারপর হলো দৃষ্টি বলতেছে যোগ্যতা নিয়ে একটু পরেই যোগ্যতা নিয়ে বিশাল ডিসকাশন করব, শুরুতে আমি জাস্ট গ্লিমস দিছি। এতটুকু বুঝতে পেরেছি কিনা, দ্যাটস দ্য কনসেপ্ট, বিকজ এই বেসিকটা আমাদের পুরোটা টাইমই বারবার আমার রিপিট করতে হবে, বুঝতে পারছো? সো একটু কাইন্ডলি তোমরা এই জিনিসটা বলো। আর হ্যাঁ, আরেকটা বিষয় কি, তোমরা তো ক্লাসটা কেউ শেয়ার করতেছো না, মাত্র 14 জন ক্লাস শেয়ার করছো, ক্লাস শেয়ার না করলে হবে নাকি? সো দ্রুত তোমরা ক্লাসটার লোকে শেয়ার করে দাও, দেখা যাক আমরা তোমাদের এই যে ক্লাস শেয়ার করা হচ্ছে, শেয়ার করার মাধ্যমে তোমরা 2টা জায়গা থেকে উপকৃত হবা। নাম্বার 1, পরীক্ষার আগে এই ধরনের বেসিক বিল্ডিং ক্লাস তো আর পাবা না, তখন বেসিক বিল্ডিং ক্লাসগুলো তুমি তোমার টাইমলাইন থেকে দেখে নিতে পারবা। আর নাম্বার 2, তোমার পাশাপাশি অ্যাটলিস্ট আরও তোমার 10টা ফ্রেন্ড উপকৃত হবে। সো সব ফ্রেন্ডরা যখন একসাথে পরীক্ষা দিবা, সবার পরীক্ষাও ভালো হবে, সবাই একই ভাইয়ার স্টুডেন্ট, তো সবার সাথে দেখাদেখি করতেও মজা হবে, ঠিক আছে? সো এই দুটো বিষয় মাথায় রেখে তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। ডান। সো আচ্ছা, আমরা বেসিক্যালি বাক্যের যেহেতু ফান্ডামেন্টাল টকিংটা কিন্তু কি করছি, বুঝে ফেলতে পারছি। এবার আসো আমরা আকাঙ্ক্ষা নিয়ে কথাবার্তা বলবো। আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষা হচ্ছে একটা সার্থক বাক্যের তোমার 3টা হলো গিয়ে গুণ থাকে। একটা সার্থক বাক্যের কি থাকে, তোমার 3টা গুণ থাকে। এর মধ্যে একটা হলো আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি। আল্লাহ দুনিয়ায় আপনার এটাকে মাদকাসক্তি বানায় দেন বা আসক্তি বলেন, এটা কোনো আসক্তি না, এটা হচ্ছে আসক্তি। এবং সবার লাস্টে কি আসে? সবার লাস্টে আসে হলো গিয়ে তোমার কি বলে, যোগ্যতা, ঠিক আছে? আসো আমরা ফার্স্টে আকাঙ্ক্ষা নিয়ে কথাবার্তা বলি। তোমাদের মধ্যে এমন কি কোনো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছো যে জানে আকাঙ্ক্ষা শব্দটার অর্থ কি? ইজ দেয়ার এনিওয়ান? দেবদাসী কি বলতেছে? পারমিতা দেবদাসী, ভাইয়া প্লিজ 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 আরেকবার একটু বুঝাই দেন প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, লাস্টে রিভাইজ করবো, এখন না, এখন এটার মধ্যে আছি তো। আচ্ছা, আমাকে একটু সবাই বলো যে আকাঙ্ক্ষা শব্দটার অর্থ কি? শেয়ার ডান, ভাইয়া তো সাবাস। মাইমুনা খুবই হলো স্মার্ট একটা বাচ্চা, শেয়ার করে বলছে ভাইয়া শেয়ার ডান, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। ওকে, আনোয়ার বলতেছে ইচ্ছা, ওকে হাই, আমি ইচ্ছা করলাম। তানিশা বলতেছে ইচ্ছা। পারমিতা বলতেছে প্লিজ, না এটা মিনিং প্লিজ না। শারমিন বলতেছে ইচ্ছা। আনোয়ার হুসাইন বলতেছে ইচ্ছা, ওকে ঠিক আছে ডান। অঙ্কিতা বলতেছে আকাঙ্ক্ষা মানে ইচ্ছা, এক্স্যাক্টলি। যখন তোমার হচ্ছে কি আকাঙ্ক্ষা শব্দটার মিনিং তোমরা সবাই জানো, এটার মানে হচ্ছে কি ইচ্ছা। আকাঙ্ক্ষা শব্দের মিনিং কি? আকাঙ্ক্ষা শব্দের মিনিং হচ্ছে কি আমার ইচ্ছা। তখন তোমাদের আসলে আকাঙ্ক্ষার সংজ্ঞা বা আকাঙ্ক্ষা বোঝা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। জাস্ট আমরা সবাই সেন্টেন্সটা পড়ি বা সংজ্ঞাটা পড়ি। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বুঝতে পারার জন্য এক পদের পর অন্য পদের শোনার ইচ্ছাকেই আকাঙ্ক্ষা বলে। এক পদের পরে অন্য পদের শোনার ইচ্ছাকে আমরা কি বলি? আকাঙ্ক্ষা বলি। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পরে অন্য পদ শোনার যে ইচ্ছা,
অর্থাৎ পদ কি একটু আগে আমি দেখায় আসছি, বলছিলাম না এই বেসিক জিনিসগুলো বারবার বারবার লাগবে। একটা বাক্যের মধ্যে যতগুলো হচ্ছে আমার শব্দ রয়েছে, একটা বাক্যের মধ্যে আমার যতগুলা শব্দ রয়েছে সবগুলা শব্দকে কিন্তু আমরা এখানে কি বলতে পারি, পদ বলতে পারি। সবগুলাই কিন্তু এক একটা পদ, ঠিক আছে? এটা আমি একটু আগে এখানে দেখাইছি। তো এটাই বলতেছে যে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পরে অন্য পদ শোনার যে ইচ্ছা তাকেই বেসিক্যালি আমার কি বলে, আকাঙ্ক্ষা বলে। তাকে কি বলে, আকাঙ্ক্ষা বলে। আমরা কি বুঝতে পারছি এতটুকু বাচ্চারা? আমরা এতটুকু ক্লিয়ার সবাই? এতটুকু আমরা বুঝতে পারছি যে আকাঙ্ক্ষা জিনিসটা আসলে কাকে বলতেছে। ওকে, এবার আসো আমরা একটা এক্সাম্পল দিই। আমি তোমাকে, সাপোজ বললাম আমি তোমাকে। এখন এখানে কত কিছু হতে পারে, বলতে পারি আমি তোমাকে মাইক দিব, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে জুতা দিয়ে পেটাবো, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে দেখতে পারি না, আমি তোমাকে খেতে দিব না, আমি তোমাকে পড়তে দিব না। কত কিছুই তো বলতে পারি, তাই না? জাস্ট একটা সেন্টেন্স, মানে একটা দুইটা পদ, আমি একটা পদ, তোমাকে একটা পদ, এরপরে তোমার আর কিছু নাই। এই যে তোমার এরপরে আর হলো কি কিছু আসলো না। আচ্ছা, আমি একটু আমার কালারটা চেঞ্জ করি। এই যে আমি একটা পদ, তোমাকে একটা পদ, এরপরে খালি ডট ডট ডট। সো এই যে তোমার এতগুলো জিনিস দেওয়া আছে, আমি যে কোনো সেন্টেন্সে বলতে পারি আমি তোমাকে জুতাবো, আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে পড়াবো, আমি তোমাকে খাওয়াবো, কত কিছুই তো আমি বলতে পারি। বাট কি হবে, একটা কিন্তু জানার আগ্রহ জাগে, ঠিক আছে? সো আমি তোমাকে কি, একটা কিন্তু জানার আগ্রহ জাগে বা জানার ইচ্ছা জাগে। তো এটাই হচ্ছে তোমার মূলত আকাঙ্ক্ষা। এটাই বলতেছে এখানে। এতটুকু বললে এর পরের অংশে শোনার ইচ্ছা হয়। কিন্তু আমি তোমাকে আমার ছোট বোনের মতো আদর করি বললে তাতে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়। কারণ ইউ মে আস্ক যে ভাইয়া নিবৃত্তি মানে কি? নিবৃত্তি মানে দমন হয়, একদম শিথিল হয়ে গেছে, অর্থাৎ তোমার আর আকাঙ্ক্ষা নাই, তোমার লাইফের আর কোনো ইচ্ছা নাই, তোমার লাইফের আর কোনো কিছু নাই, ঠিক আছে? এরকম একটা হলো কি অবস্থা। সো এখানে কি বলছে, আমি তোমাকে আমার পুচ্চি বোনের মতো আদর করে, ঠিক আছে? সো আদর করতেই পারো যে কাউকে তুমি তোমার ছোট বোনের মতো, দ্যাটস আপ টু হলো গিয়ে ইউ। সো এটা এখানে বলা হয়েছে। সো আকাঙ্ক্ষার যে বিষয়টা, আকাঙ্ক্ষার বিষয়টাকে আমরা বুঝতে পারছি এখন। আকাঙ্ক্ষার বিষয়টাকে আমরা বুঝতে পারছি সবাই? কারো কোনো সমস্যা আছে আকাঙ্ক্ষা নিয়ে? জানাও তো একটু। আচ্ছা, ঠিক আছে, ডান। সো মোটামুটি হলো এতটুকুই। তো এখানে আমরা কি লিখতে পারি, আকাঙ্ক্ষার বিষয়টা আমাদের গেল। এরপর আসি আমরা আসক্তি। এরপর আমরা কি বলবো, আসক্তি। আমরা মূলত আসক্তি নিয়ে হলো কি এখানে কথাবার্তা হচ্ছে কে বলবো। আচ্ছা, ঠিক আছে। সো গেল, আমরা আসক্তি নিয়ে যে কথাবার্তা বলবো সেখানে আসলে আমরা কি দেখতে পাই, আকাঙ্ক্ষার বিষয়টা মোটামুটি হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি। এবার আসো আসক্তি নিয়ে আমরা একটু কথাবার্তা হলো বলবো। ওকে, সো আসক্তির যে হলো গিয়ে বিষয়টা, এখানে আমরা হলো গিয়ে কি নিয়ে কথাবার্তা বলি দেখো। বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। অর্থাৎ বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য আমার বাক্যের মিনিংটা কি হবে, বাক্যের মিনিংটা কি হবে সেটা আমার ঠিক রাখার জন্য বাক্যের মধ্যে যতগুলো হলো পদ রয়েছে সে পদগুলোকে আমার ঠিকঠাক মতো বসাতে হবে। আচ্ছা, সো এখানে যদি হলো কি চেষ্টা করি, আমি যে এক্সাম্পলটা রয়েছে এক্সাম্পলটার দিকে হলো একটু তাকাই। এখানে কি দেখতে পারি, আমি করি ওয়াক্ত পাঁচ চেষ্টা পড়ার নামাজ বললাম। এখন এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার মধ্যে দেখো আমি একটা শব্দ আছে,
করি একটা শব্দ আছে, ওয়াক্ত, পাঠ, চেষ্টা, পড়ার, নামাজ, সবগুলোর কিন্তু শব্দ আছে এবং সবগুলোরই কিন্তু ঠিকঠাক মতো হলো গিয়ে আমার মিনিংও আছে, তাই না? সবগুলোর কিন্তু আমার ঠিকঠাক মতো মিনিং আছে। প্যারা যেটা হয়, আমি যদি এগুলাকে ঠিকঠাক মতো না সাজাই, একটার পর একটা যদি আমি না সাজাই, তাহলে আমার জিনিসটা কি হচ্ছে? তাহলে আমার জিনিসটা আসলে বাক্য হচ্ছে না এবং মানুষের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে না, ঠিক আছে? তাই এরকম একটা জায়গা থেকে আমার বাক্য বলার সময় যে কাজটা হলো গিয়ে মাথায় রাখতে হবে, সেটা হলো বাক্যের যে শব্দগুলো রয়েছে একটার পর একটা ঠিকঠাক মতো বসাতে হবে। ওকে, সো আসো বসালে কি হবে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, অর্থাৎ আমি যতগুলো নামাজ রয়েছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, সবগুলা নামাজ হলো গিয়ে আমি পড়তে পারবো, এই বিষয়টা নিয়ে এখানে কথাবার্তা বলা হচ্ছে। এই বাক্যটি বললে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না, তাই একে আমার সাজায় বলতে হবে, অর্থাৎ এটাকে আমরা সাজায় বলতে হবে। অর্থাৎ একটা বাক্যের মধ্যে তুমি যদি ফিল করো যে এলোমেলো এলোমেলো বাক্যগুলো বলা হচ্ছে বা এলোমেলো এলোমেলো শব্দগুলো বলা হচ্ছে, তার মানে এই এলোমেলো শব্দের কারণে আমরা কিন্তু আসলে ঠিকঠাক মতো কিছু করতে পারি না, বা এলোমেলো শব্দের কারণে আমরা কিন্তু নিজেদের যে মনের ভাবটা রয়েছে, মনের ভাবটা কিন্তু আসলে আমরা প্রকাশ করতে পারি না। তাই আমরা সবসময় এই এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে গুছিয়ে লিখবো, অ্যান্ড এলোমেলো শব্দগুলোকে যখন আমরা সাজিয়ে গুছিয়ে লিখবো, তখন আসলে আমাদের নিজেদের মনের ভাবটা ঠিকঠাক মতো প্রকাশিত হবে। আর এটাকে আমরা বলতে পারি আসক্তি। এটাকে আমরা কি বলতে পারি? আসক্তি। আর আসক্তি কিন্তু আসক্তি না, ওটা না, এটা হচ্ছে কি আসক্তি। ডান, ক্লিয়ার আমরা সবাই? আসক্তি নিয়ে কারো কোনো সমস্যা রয়েছে বা কারো কোনো ডাউট রয়েছে? জানাও তো একটু বাচ্চারা। আচ্ছা, আসক্তি মানে হচ্ছে কি তোমার সুশৃঙ্খল পদবিন্যাস, সুশৃঙ্খল পদবিন্যাস, ঠিক আছে? অর্থাৎ তোমার বাক্যের মধ্যে পদগুলোকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করা হবে। ক্লিয়ার সবাই? আসক্তি মানে উপমা বলে দিয়েছি। আচ্ছা, রত্ন বলতেছে ক্লিয়ার না। রত্ন তোমার কিসের সমস্যা রয়েছে? রত্ন তুমি কি বুঝতে পারো না, একটু বলো তো আমাকে, যে ভাইয়া এই পার্টটা বুঝতে পারি নাই। আচ্ছা, গায়ক না হলে টিচার, আল্লাহ, গান গাইতে পারি না, আস্তাগফিরুল্লাহ, গান গাওয়া যায় না ভাই। আচ্ছা, আমাকে একটু বলো রত্ন কি জায়গায় হলে গিয়ে তোমার প্রবলেম হয়েছে? ওরে রিয়ন, আসক্তি এরকম বলতেছো ভাই, শক্তি বলে কিছু নাই, এটা আসক্তি হবে। আচ্ছা ঠিক আছে, সো মোটামুটি আই থিঙ্ক সবাই বুঝতে পারছো, অনেকেই আবার হলো গিয়ে বলতেছো বুঝতে পারো না। আচ্ছা ঠিক আছে, আফরোজা, আফরোজা বলতেছে বুঝতে হলো গিয়ে পারে নাই। চলো এবার আফরোজাকে বুঝাই, আফরোজা সহ যারা বুঝতে পারো নাই তাদেরকে হলো গিয়ে বুঝাই। চলো, সে ধরো প্রত্যেকদিন সকালবেলা কাকে, আমি কিন্তু আমার ক্লাসে স্টুডেন্টদেরকে কিন্তু মানে স্টুডেন্টদেরকে দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই, ঠিক আছে? সো কে বুঝতে পারছো, কে আজকে আমার উদাহরণ হবে একটু বলো তো কমেন্টে, যে ভাইয়া আজকে আমি আপনার উদাহরণ হতে চাই। আমি সবসময় আমার সকল ব্যাচে স্টুডেন্টদেরকে দিয়ে উদাহরণ দিই, মানে ওদের নাম বলে একটা লং স্টোরি শর্ট বলে একটা তোমার উদাহরণ দিয়ে দিই। আচ্ছা, আসক্তি আর যোগ্যতা কিভাবে বুঝবো? যোগ্যতা পড়ানোর পরে সেটা হলে বুঝে যাবা। কে আমার উদাহরণ হতে চাও? কে আমার, আচ্ছা কে আমার উদাহরণ হতে চাও? রুম্মান, ওমর ফারুক, রুম্মান, ওমর ফারুক। আচ্ছা ওমর ফারুক, ঠিক আছে, শোনা না, ওমর ফারুক, আমি ওমরকে দিয়ে এটা বলবো। সো ওমর সকালবেলা কি করে? ওমর সকালে কি করো তুমি? আল্লাহ। আচ্ছা, সকালবেলা ওমর 7টার সময় সাপোজ ঘুম থেকে উঠে, আমি জানি না কখন থেকে উঠে, বা ধরে নিলাম 7টার সময় উঠে, 7টার সময় উঠে ও প্রথমে চোখটা খুলে ফার্স্টে হলো গিয়ে বিছানার পাশে হলো গিয়ে মোবাইলটা হাতছে বেড়ায়, মোবাইলটা কোথায় আছে, মোবাইলটা বের করে, টাইমটা দেখলো, আচ্ছা সকাল 7টা বাজে। তারপর ওমর উঠলো,
ফ্রেশ হইলো, ওয়াশরুমে গেল, ফ্রেশ হইলো, ফ্রেশ হয়ে এসে সে হলো ফজরের নামাজ কাজা হয়ে গেছে যদিও, বাট কাজা নামাজ আদায় করলো, আদায় করে নাস্তা খেলো, নাস্তা খেয়ে মোবাইলে গেম খেলতে বসলো। এখন যেহেতু ছুটি, ওদের গেমই তো খেলবা, আর কি করবা। এখন আমি সকাল থেকে ওমরের যে রুটিনটা সিস্টেমেটিক্যালি বললাম। আমি কি বলছি? ওমর ঘুম থেকে উঠে মোবাইলে সময় দেখলো, দেখে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাস্তা খেয়ে গেম খেলতে হলো, গে বসলো। সো এখন এই যে বিষয়টা খুবই সুন্দর মতো বলছি না? এইটা যদি এবার এখন আমি এইভাবে বলি, জাস্ট লিসেন। সেন্টেন্সটা কি ছিল? ওমর সকালে ঘুম থেকে উঠে মোবাইলের সময় দেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে, তারপর নাস্তা খেয়ে মোবাইলে গেম খেলতে যায়। ওকে, আচ্ছা বাক্যটাকে একটা শর্ট করি। ওমর সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়, তারপর নাস্তা করে। এটা হচ্ছে কি বাক্য। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়, তারপর নাস্তা করে। এবার যদি আমি বলি ওমর ওয়াশরুমে নাস্তা করে ফ্রেশ হয়ে ঘুম থেকে ওঠে সকালে, জিনিসটা কেমন হলো? আল্লাহ, ওমর বাথরুমে নাস্তা খায়, এটা কোনো কথা? আসক্তির বিষয়টা অ্যাকচুয়ালি এটাই। যখন তুমি আসক্তিটা পড়তে গিয়ে দেখবা, হাই হাই কি বলতেছে এটা, ওমর বাথরুমে কেন নাস্তা করবে, ও তো ডাইনিং টেবিলে নাস্তা করার কথা। তো যখন তুমি দেখবা একটা সেন্টেন্স এরকম উল্টাপাল্টা লাগতেছে, তখনই সেটা হচ্ছে কি তোমার আসক্তি। এবার এই জিনিসটা দেখি, আমি করি ওয়াক্ত মানে কি? ওয়াক্ত মানে হচ্ছে কি তোমার সময়। আমি যদি সেন্টেন্সের এতটুকু পার্টও হচ্ছে কি দেখি, আমি কি দেখতে পাবো? আমি করি সময়। আমি কি সময় করি? এটা তো কোনো কিছু হইল না। ঠিক তেমনি ওমরের ক্ষেত্রে, ওমর ওয়াশরুমে নাস্তা করে, মানে জিনিসটা তো হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে? সো এই বিষয়টা এখানে তোমাদের খেয়াল রাখতে হবে। এক কথায় সুশৃঙ্খল পদবিন্যাস, বাক্যের মধ্যে যে শব্দগুলা রয়েছে, শব্দগুলার একটার পর একটা সিস্টেমেটিক্যালি বসতে হবে। না বসলে কিন্তু নাই, শেষ। আচ্ছা, ওমর একদমই হলো কি, মানে মনে কিছু করবা না, আমি আমার সব স্টুডেন্টদেরকে দিই এভাবে কিন্তু মজার উদাহরণ দিই। সো তুমি যদি কিছু মনে করে থাকো, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, বাট আমি এইভাবে কিন্তু পড়াই। ঠিক আছে, ডান। আমরা কি বুঝতে পারছি বিষয়টা, যে আসক্তিটা কিভাবে হলো কি আমাদের করতে হবে? ক্লিয়ার সবাই? ওকে, ঠিক আছে, ডান। আমরা কি সবাই? নাসরিন সুলতান, তুমি অনেক দুষ্ট, এসব কমেন্ট করা উচিত না। আচ্ছা ঠিক আছে, এবার যারা হলো কি আসক্তি বোঝো নাই, মানে এখন তো ভোলার কথাই না, তোমাদের এক বন্ধুর কি করে না করে সে ব্যাপারে হচ্ছে বলে দিচ্ছে। মানে একটা স্বাভাবিক মানুষ তার তো ওই জায়গায় নাস্তা করতে পারে না, রাইট? তার মানে বাক্যের মধ্যে পদগুলা ঠিকঠাক মতো সাজানো হয়নি, গুছানো হয়নি। বুঝতে পারছি আমরা? আচ্ছা, ডান। আমাকে একটা জিনিস বলো তো একটু কমেন্টে, ওমর তো আমার প্রথমবারের মতো আমার এক্সাম্পল হলো, আমার উদাহরণ হলো। ওমরের পরে আর কি উদাহরণ হতে চাও? আমার কেন জানি মনে হচ্ছে কেউ বলবে যে না ভাই, আর হইতে চাই না, আমার শিক্ষা হয়ে গেছে, আর কোনো কিছু করার দরকার নেই। একটু বলো দেখি কার সৎ সাহস আছে এখন আমার উদাহরণ হওয়ার, একটু কাইন্ডলি কমেন্টে জানাও। এবং দেখলাম যে ওমরের উদাহরণটা দেওয়ার পরে তোমরা কিন্তু সবাই আসক্তিটা বুঝে ফেলছো। ভেরি গুড, ভেরি গুড। এবার বলো কে হচ্ছে কি আমার উদাহরণ হইতে চাও? এরপরেরটা কিন্তু আরো ভয়ঙ্কর বিষয়, যোগ্যতা। যোগ্যতা, যোগ্যতা কিন্তু আরো ভয়ঙ্কর। ঠিক আছে, যোগ্যতা, যদিও এটা যোগ্যতাকে আমি একটা আলাদা নাম দিছি। যোগ্যতাকে আমি কিন্তু একটা আলাদা নাম দিছি। নামটা কি জানো? কারো কোনো আইডিয়া আছে যে হলো যোগ্যতাকে আমি আরেকটা কি নাম দিছি? আচ্ছা চলো, যোগ্যতার আমার দেওয়া একটা নাম আছে, সবাই এখন থেকে মনে রাখবা। যোগ্যতা মানে হচ্ছে পাগলের প্রলাপ। পাগলের প্রলাপ। এখন পাগলের প্রলাপ কি হতে পারে? গরু আকাশে উড়ে। ঠিক আছে, গরু আকাশে উড়ে। এবার আমি একটু হলেও কি দেখতে চাই তোমরা কমেন্টে একটু লিখে জানাও যে ভাইয়া বলছো গরু আকাশে উড়ে, আমি বলবো মাছ ভাত খায়। ঠিক আছে, এই টাইপের
পাগলের পোলাপের টাইপের সেন্টেন্স কারা কারা বানাইতে পারো? আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিব, 6:30 বাজে 6:31 পর্যন্ত। একটু দেখি তো, তোমরা একটু তোমাদের মতো করে কমেন্টে সেন্টেন্সগুলো লেখো যে পাগলের পোলাপের মতো। এটা হচ্ছে কমেন্টে তোমরা সেন্টেন্সগুলো লেখো, একটু কমেন্টে সেন্টেন্সগুলো হচ্ছে কি বই গান গায় নাসরিন লিখছে। আরে বই গান গায় না, বই গান গায় নাকি? নাসরিন তো দেখে একটা পাগল আমার মতো, আমি যেরকম পাগল যে গরু আকাশে উড়ে। সো যারা যারা হচ্ছে কি এখন পাগলের পোলাপ লিখবা তারা কিন্তু সবাই আমার দলভুক্ত, ঠিক আছে? আমিও পাগল কারণ আমি বলছে গরু আকাশে উড়ে, নাসরিনও পাগল বিকজ ও বলছে বই গান গায়। ঘোড়া ডিম পারে, এইটা না হইতে পারে, এটা সে প্রবাদ বাক্য, এটা হইতে পারে। নাসরিন আবার বলছি আর টিভি দেখা যাচ্ছে নাসরিন আবার পাগল হয়ে গেছে। ঘোড়া ডিম পারতেও পারে, এরকম জানি না। আচ্ছা, মাছ ভাত খায় ফাইজার, এটা মাত্র আমি বললাম বাবা, এটা তো হবে না। আচ্ছা, অন্য কোনো কিছু বলো, অন্য কেউ কিছু হলো গিয়ে বলো। ছাগল আকাশে উড়ে, আমি বলছে গরু আকাশে উড়ে, যে মিফতাহুল সুদের মতো গরুটাকে ফেলে দিয়ে ছাগল বলতেছে। মুরগি গান শুনে, আমি শনি গ্রহে থাকি, থাকতেই পারো সিয়াম, তুমি নভোচারী হয়ে গেলে, অ্যাস্ট্রোনট হয়ে গেলা। আচ্ছা, কুমির রাস্তায় হাঁটে, আফিজা বলতেছে। পাখি কি জানি করে, মুরগি গান গায়, মানুষ ঘাস খায়। ভাই এটাও কিন্তু একটা সত্যি কথা। অনেক সময় দেখা যায় না স্কুল কলেজে স্যাররা যখন বকা দেয় বলে না তুই কি ঘাস খাস, যে এই অঙ্ক বুঝিস না, সেটা হইতে পারে। সাপ আমার বন্ধু, ওরে আল্লাহ, স্নেক। স্কুল কলেজে সকল ফ্রেন্ডরাই তো সাপ, তো সাপ তো তোমারই বন্ধু। আচ্ছা, আকাশের চাঁদ থাকে, এটা পাগলের প্রলাপ কেন হবে? এটা ঠিকই বলছে, এটা তো ঠিক কিছু না, হইল না। পাখি সাঁতার কাটে, আচ্ছা ঠিক আছে। মাছ পা দিয়ে হাঁটে, ছাগল মাঠে নাচে, নাচতেই পারে। কি আখ কাঁদে বাতাস কাঁদে, বুঝি নেই আমি এটা, ঠিক আছে। সো মোটামুটি হাউ দ্য টার্নস হ্যাভ টেবলসের মতো। তাসমিয়া ভালো বলছো। ঠিক আছে, সো মোটামুটি দেখো আমি এখানে চুলা নিজে কথা বলে, ওকে ভালো কথা। বিলাই না বিড়াল, বিড়াল পানিতে বাস করে। পাখি রান্না করে, আগামীকাল বৃহস্পতিবার, কালকে তো শুক্রবার, না এটা হয়েছে রাজীব দাসের তো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আচ্ছা ওকে ওকে, দুষ্টামি শেষ, অনেকক্ষণ দুষ্টামি বান্দামি করছি, টিকটিকি টিকটক করে, আল্লাহ নূপুর। ঠিক আছে, তোমরা এবার একটু আমাকে বলো, তোমরা এতক্ষণ ধরে যে পাগলের মতো কথাবার্তা বললা, পাগলের প্রলাপগুলা করলে এতক্ষণ, তোমরা এগুলো এক একটা কি বাক্যের মধ্যে পড়ে, ফালানো কি উচিত? একটু বলো তো। আচ্ছা, হাসু আপা পালায় যেতে, পালায় তো গেছেই ফারিহা। ফ্যানে লাইট জ্বলে, ফ্যানে লাইট জ্বলতে পারে দেবদাসী, এরকম ফ্যান আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু স্যার রিলস করে, রিলস রিলস তো বানাই তোমাদের জন্য, সারাদিন তো রিলস বানাই, এটা সত্যি কথা। আচ্ছা একটু আমাকে বলো, এতক্ষণ যে তোমরা পাগলের মতো একটা সেন্টেন্সে হলো এখনো বলতেছো, এক্স্যাক্টলি নাসরিন সুলতানা হলে বলে দিছে না ভাইয়া এগুলা কিন্তু হয় না। আসলে তুমি একটু যে বলো তো, তুমি গিয়ে এখন তোমার আব্বু আম্মুকে বলো যে মানুষ ঘাস খায়, পাখি গান কি বলে, পাখি সাঁতার কাটে, মাছ 2 পা দিয়ে চলে, মা বাবা কিছুক্ষণ তোমার দিকে তাকায় থাকবে, তারপর যেন কি হবে, মা বাবা পাশের রুমে যায়, পাশের রুমে যায় বলবে হায় হায় নূপুরের আব্বা, নূপুর তো মনে হয় পাগল হয়ে গেছে, হায় হায় ওমরের আব্বা, ওমর তো মনে হয় মাথাটা নষ্ট হয়ে গেছে, তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ পায়েলের আম্মা, পায়েল জানি কেমন কেমন করতেছে, কি করা যায়, চলো ওদের পাবনায় দিয়ে আসি। সো সবাই কিন্তু তোমাদেরকে পাবনায় দিয়ে আসবে। তো আমার সাথে যা বলছো বলছো ঠিক আছে, বাট আর কিন্তু ফার্দার এগুলা কারোর সাথে বলো না, ঠিক আছে? এগুলো গোপন কথা। এই যে এতক্ষণ ধরে আমি তোমাদেরকে যে এত ঝামেলায় ফেললাম, তোমার আব্বু আম্মু যে তোমাদেরকে পাবনা মেন্টালে পাঠাই দিবে, সেখান থেকে বাঁচা দরকার। এটার থেকে বাঁচার জন্য তোমরা এখন আমার কাছ থেকে যোগ্যতা শিখবা। দেখো, বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মেলবন্ধনের নাম হলো কি যোগ্যতা, ঠিক আছে? এখন আমি যদি বলি, তোমরা যদি কেউ পাবনা মেন্টালে না যেতে চাও, তাহলে আমার এই ক্লাসের এই পার্টটুক ভালো করে করো, ঠিক আছে? পরে তো বলবা ফার্সিম ভাইয়ের জন্য আমি এখন পাবনা মেন্টালে চলে গেছি। ওকে, গরু আকাশে ওড়ে, ঠিক আছে? আমি যদি হইল এই জায়গা থেকে দেখি, বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত পদসমূহের ভাবগত মিলবন্ধনের নাম, আমাকে একটু বলো, গরু আকাশে উড়ে, এই 3টা শব্দের মধ্যে কোনো ভাবগত মিল আছে? এই জানাতুল ফিরদৌস পড়াতে আমাকে ভাবনা পাঠাই দিবে, হ্যাঁ হ্যাঁ, কাউরে যাওয়ার দরকার নেই।
এই তিনটা শব্দের মধ্যে কোনো ভাবগত বা মিনিং, ভাবগত বলতে এখানে মিনিং বোঝাচ্ছে, কোনো কি মিনিং আছে? গরু কেমনে আকাশে উড়বে? ওর কি ডানা গজাইছে যে আকাশে উড়বে? তাই না? সো এই জায়গা থেকে যদি হইল গিয়ে আমি চিন্তা করি, এটার মধ্যে কিন্তু কোনো মিনিং নাই। কেউ কি হচ্ছে কি বলতে পারবা যে এটার মধ্যে কোনো মিনিং আছে? যদি বলো যে মিনিং আছে, তাহলে বুঝতে হবে যে ওর আসলে পাবনার জন্য আমার টিকিট কাটা লাগবে ক্লাসের পরে। আচ্ছা, যাই হোক, দুষ্টামি করলাম। গরু আকাশে উড়ে, এই শব্দগুলোর মধ্যে তিনটা পদ আছে, গরু আকাশে ওড়ে। এই তিনটা পদের মধ্যে আল্লাহর দুনিয়ায় কোনো কি মিনিং আছে? কোনো কি অর্থ আছে? ইয়েস অর নো? না। আরিশা বলতেছে হচ্ছে কি না। তার মানে আমার এই সেন্টেন্সটা কিসের অভাব? যোগ্যতার অভাব। এই জন্য আমি বলি যোগ্যতা মানে পাগলের প্রলাপ। এই জিনিসটার বাক্য হওয়ার যোগ্যতাই নাই। ঠিক আছে, বললে তা ভুল হবে, বাক্যটি তার যোগ্যতা হারাবে। কারণ রৌদ্রে প্লাবন এখানে যে বলা হয়েছে, সো এখানে কি বলবো আমরা? গরু আকাশে বলবো না, বলবো পাখি আকাশে উড়ে। ঠিক আছে, পাখি বা বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। ওকে, সো পাখি আমার আকাশে উঠতেছে। সো এটা হচ্ছে কি আমার যোগ্যতা। তার মানে আমরা আজকের ক্লাসে মোটামুটি নামাজের আগে, একটু পরে নামাজের ব্রেক আমি দিয়ে দিব, নামাজের আগেই তোমাদেরকে একটা মেজর জিনিস শিখাইতে পারছি। এটা হলো আমি কখন বুঝবো যে আমার বাক্যটা হচ্ছে কি হয় নাই, হবে কি হবে না, যাবে কি যাবে না। এটা আমরা কখন বুঝবো? যখন আমি দেখব বাক্যের মধ্যে তিনটা বিষয় আছে কিনা, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। আকাঙ্ক্ষা মানে হচ্ছে বেসিক্যালি এইটাই মানে আকাঙ্ক্ষা। এই যে আমি বললাম আকাঙ্ক্ষা মানে হচ্ছে, হচ্ছে বলার পর একটু পজ হয়ে দাঁড়াইছিলাম, তোমরা কিন্তু দুইটা জিনিস ভাবছো। এর পরের সেন্টেন্সটা কি? না হয় ভাবছো হায় হায় আমার কিন্তু হলো গিয়ে নেট খারাপ হয়ে গেছে, নেট আটকায় গেছে, তাই আর ভাইয়ার কথা শুনতে পারতেছি না। তার মানে আকাঙ্ক্ষা মানে হচ্ছে বলার পর যে পজ হয়ে গেলাম, এর মাধ্যমে কিন্তু তোমার মানে একটা ইচ্ছা জাগছে যে আমার আসলে এই বাক্যটা ভাইয়া শেষ করতেছে না কেন। তোমার হলো ভাইয়ার কি নেট আটকায় গেল, না অন্য কোনো সমস্যা হলো। আচ্ছা, এটাই বেসিক্যালি তোমার আকাঙ্ক্ষার মানে। এরপরে হচ্ছে তোমার আসক্তি। আসক্তি বলতে হলো এখানে কি বোঝানো হচ্ছে? আসক্তি বলতে বোঝানো হচ্ছে তোমার বাক্যস্থিত যে শব্দগুলো রয়েছে, শব্দগুলো একটার পর একটা ঠিকঠাক মতো বসছে কি বসে নাই, এটা এখানে মূলত বলা হচ্ছে। আকাঙ্ক্ষা, আসক্তি বা যোগ্যতা। যোগ্যতা মানে কি? পাগলের প্রলাপ। সো যদি আমি বলি গরু আকাশে ওড়ে, তাহলে এটা হবে না, বলতে হয় পাখি আকাশে উড়ে। এখন তোমাদের মধ্যে মানে এটা ম্যাথ স্টুডেন্টের হলো গিয়ে একটা বিশাল প্রশ্ন যে ভাই আমার একটু বলেন যে আসক্তি, আকাঙ্ক্ষা বুঝছি, আসক্তি আর যোগ্যতা এই দুইটা জিনিস হলো গিয়ে আমি কিভাবে আলাদা করব? আলাদা করা দরকার নেই, আকাঙ্ক্ষা তো বুঝছো, রাইট? তুমি খালি তিনটা বৈশিষ্ট্য মনে রাখবা। আকাঙ্ক্ষা মানে এক পদ একটা শোনার পর একটা শোনার ইচ্ছা। যোগ্যতা মানে এলোপাথারি হলো গিয়ে তোমার জিনিস মানে শব্দগুলো বসছে। আর যোগ্যতা মানে উল্টা পাল্টা শব্দ বসছে, যেরকম গরু আকাশে উড়ে, এটা বসছে। আর আসক্তি মানে তোমার শব্দগুলো ঠিক জায়গায় হলো গিয়ে বসে নাই। আকাঙ্ক্ষা তো মনে থাকবে। যোগ্যতা যেহেতু পাগলের প্রলাপ, তার মানে এইটার মিনিং হলো গরু আকাশে ওড়ে টাইপের হবে, পাখি আকাশে উড়ে। যেহেতু যোগ্যতা এটা, তার মানে আসক্তি হবে এটা যে বাক্যস্থ শব্দগুলো ঠিকঠাক মতো কোনো জায়গায় বসে নাই। দ্যাটস দ্য ডিফারেন্স। আমরা কি এবার বুঝতে পারছি তোমাদের বেসিকটা কেমন বিল্ড করছি মজা করতে করতে? একটু বলো তো কাইন্ডলি কমেন্টে। আমরা বুঝতে পারছি। আর আল্লাহ আল্লাহ রে, 264 জন ক্লাসে আছে, শেয়ার আছে 35টা। আমি তো অ্যাটলিস্ট এক্সপেক্ট করতে পারি 264 জনের যদি একজনও যদি একবার করে শেয়ার দাও, অ্যাটলিস্ট তোমার 200টা শেয়ার হবে। তোমরা না খুবই কিপ্ট, তোমরা আসলে বুঝতে পারছি তো বিষয়টা। তোমার অন্যান্য ফ্রেন্ডরা যাতে ভালো ক্লাসটা না পায়, এই জন্য তোমরা শেয়ার করতেছো না। নো 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 নো, ঠিক হবে না। শেয়ার করো, নিজের উপকার অপরের উপকার। ঠিক আছে, ডান। কারো কি আর কোনো সমস্যা আছে এটা নিয়ে? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা নিয়ে? আল্লাহ, যোগ্যতার আরো কত কিছু আছে, দেখেই তো আমার নিজেরই প্যারা লাগছে। ওকে, শেয়ার করেন আপনারা, শেয়ার করেন। শেয়ার করার নাম নাই, একদম কি একটা অবস্থা। শেয়ার করেন, শেয়ার করেন, এরকম জেলাস ফিল করবেন না, আপনাদের ফ্রেন্ডদের কাছে এটা জানায় দেন। ডিফারেন্সটা আরেকবার একটু বুঝান। দেওয়ান বলতেছে, সোনিয়া সিমিন দেওয়ান। আচ্ছা, সো দেওয়ান সাহেব আপনার উদ্দেশ্য হলো গিয়ে আবার একটু আপনাকে বলি যে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা মানে এক শব্দ শোনার পর অন্য একটা শব্দ শোনার ইচ্ছা।
আসক্তি কি? আসক্তি হচ্ছে বাক্যস্থিত শব্দ যদি উল্টাপাল্টা করে বসে। আসক্তি মনে থাকে না, তাহলে কি মনে রাখবো? যোগ্যতা মনে রাখবো। যোগ্যতা কিভাবে হচ্ছে মনে রাখবো? যে আল্লাহ গরু আকাশে উঠতেছে, আল্লাহ পাখি সাঁতার কাটতেছে, এই টাইপের জিনিসগুলো যদি হয় তার মানে যোগ্যতার অভাব। আর এটা যদি যোগ্যতা হয় তাহলে আরেকটা হবে আসক্তি। দ্যাটস ইট, সিম্পল। বুঝতে পারছি আমি? নাসরিন বলতেছে মায়ের আইডি কাকে শেয়ার করব? শেয়ার করে মায়ের আইডিতে রেখে দাও, নিজের প্রোফাইলে রেখে দাও, সো দ্যাট হচ্ছে গিয়ে পরবর্তীতে দেখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে স্যার, আজকে এইচএসসি 27-এর কোর্স কিনে ফেললাম, একদম লিখন, শাবাস। তো লিখন হচ্ছে গিয়ে আমার যোগ্য উত্তরসূরি, একদম সুন্দর মতো কোর্স কিনে ফেলছে। এখন আমার সাথে পড়বে, এইচএসসি পরীক্ষা দিবে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে, তারপর আমার জায়গায় সে বাংলা ক্লাস নেবে। ওকে ডান। আকলিমা, জানতাম তুমি এরকম জেলু ভাব করবা, তাই না? যে শেয়ার করবা না, শেয়ার করলে ওরা সব শিখে যাবে, ঠিক না? ঠিক না? আচ্ছা ওকে ডান। সো মোটামুটি ফাইজা বলছে ডান, ভেরি গুড। আমরা আই থিঙ্ক সামনের দিকে আবারও প্রসিড হইতে পারি। আচ্ছা, পাখি কিন্তু সত্যি সাঁতার কাটে, কিছু কিছু পাখি আসলে সাঁতার কাটে, আই নো দ্যাট। আচ্ছা, সো বেসিক্যালি আমার এতটুকু পার্ট হলো গিয়ে গেল। এবার আমরা যোগ্যতার সাথে, বাক্যের যে তোমার যোগ্যতা, সে যোগ্যতার সাথে তোমার 6টা বিষয় আসলে রিলেটেড থাকে। যোগ্যতার সাথে কি থাকে? তোমার 6টা বিষয় রিলেটেড থাকে। আমি একটু হলো গিয়ে সরলাম স্ক্রিন থেকে, তোমরা একটু স্ক্রিনটা দেখো তো, দেখে একটু বলো তো এখানে তোমার যোগ্যতার যে 6টা বিষয় জড়িত থাকে, এটা বলতে কি বোঝানো হচ্ছে? এটা বুঝতে পারতেছো কিনা? সবাইকে বুঝতে পারছো এটা? আরে শাবাশ দীপন মিয়া, দীপন্বিতা। আচ্ছা, সবাই একটু দেখো, এই স্লাইডটা পরে দেখো, ইচ্ছা করে একটু স্লাইড থেকে সরে আসছি। এতগুলো জিনিস যুক্ত থাকে, তাই বাংলা সেকেন্ড পেপার ভালো লাগে না। আমার কাছে পড়ো, যদি বাংলা সেকেন্ড পেপার ভালো না লাগে তাহলে তোমার জীবন জীবন সবই ধ্বংস বাবা। সবাই এটা অ্যান্সার দাও। আচ্ছা ঠিক আছে, বুঝতেছে না ভাইয়া। হ্যাঁ আসলে এটা আসলে তোমার বোঝার মতো না, আসলে আমরা বুঝাই। একটা বাক্যের যোগ্যতার সঙ্গে আমার 6টা বিষয় রিলেটেড থাকে। কয়টা বিষয় রিলেটেড থাকে? তোমার হচ্ছে 6টা বিষয়। এটা কি? এর মধ্যে প্রথমটা হচ্ছে তোমার রীতিসিদ্ধ অর্থবাচকতা। আসো, এর মানে কি? রীতিসিদ্ধ অর্থবাচকতা, আমি আসো এখানে তোমার বাধিত শব্দটা দিয়ে হলো কে বুঝাই। বাধিত শব্দটার একটা মিনিং হলো অনুগৃহীত, আবার আরেকটা মিনিং হচ্ছে বাধাপ্রাপ্ত। আমরা বলি না যখন হলো কি আমরা অ্যাপ্লিকেশন লিখি, অতএব জনাবের নিকট আকুল আবেদন যে আমাকে জরিমানা মওকুফ করিতে বাধিত করিবেন নিবেদক অমক। আমরা এরকম ছোটবেলা যখন আবেদনপত্র লিখতাম তখন এরকম চোখ বন্ধ করে এরকম লিখতাম না? ওই যে বাধিত, ওই বাধিত হচ্ছে তোমার বেসিক্যালি অনুগৃহীত। আর আরেকটা বাধিত হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া। এই যে সকালবেলা ভাইয়া ঘুম থেকে উঠতে পারি না, ঘুমে তো পড়ে যাই, ঘুম আমাকে উঠতে দেয় না, আমি তো বাধিত হয়ে যাচ্ছি, এইটা হলো গিয়ে তোমার বাধাপ্রাপ্ত হওয়া। ঠিক আছে? সো এই যে দুটো বিষয়, এই দুটো বিষয় কিন্তু আমাকে বুঝতে হবে। সো বাংলা শব্দে এই ধরনের অনেক কিন্তু তোমার ওয়ার্ড থাকে, যে একটা ওয়ার্ডেরই তোমার ডাবল মিনিং। একটা ওয়ার্ডের কি মিনিং? একটা ওয়ার্ডের হচ্ছে কি ডাবল মিনিং বা দ্বৈত অর্থ থাকে। সো যেগুলার তোমার দ্বৈত অর্থ থাকে ওটা তোমার বুঝে শুনে ব্যবহার করতে হবে। এরকম অ্যাপ্লিকেশনে লিখেছে বাধিত করবেন, তখন যদি হচ্ছে গিয়ে আমি বাধাপ্রাপ্ত বুঝাই হবে না, তখন আমার অনুগৃহীত কিন্তু বুঝাইতে হবে।
দ্যাটস ইট। বাট এখানে তোমার একটা ব্যাপার হলো গিয়ে বুঝতে হবে বা মনে রাখতে হবে, সেটা হলো যে শব্দগুলার অর্থ না বুঝলেও সমস্যা নাই। তুমি যখন লিখবে অ্যাপ্লিকেশনে বাধিত করবেন, তখন আসলে এই অনুগৃহীতই বুঝাবে। বা সকালবেলা ঘুম আমাকে জাগতে দেয় না, আমাকে বাধিত করে রাখে, তখন আসলে আর অনুগৃহীত বুঝাবে না, তখন তোমার কিন্তু বাধাপ্রাপ্তই বুঝাবে। বুঝতে পারছি আমরা? সো বেসিক্যালি এতটুকুই। এরপর দেখি পরবর্তীতে তৈল। তৈল মানে হচ্ছে কি আমার তিল জাতীয়, আবার একইভাবে তিলষ্ণ বা তিলজাত স্নেহ পদার্থ, হোয়াট এভার। সো এই পয়েন্টটা হলে মিনিং হলো কি এটাই, বাংলা শব্দের একটা শব্দের দ্বৈত মিনিং থাকতে পারে, এবং এই যে তোমার দ্বৈত মিনিং থাকার যে বিষয়টা, এটা নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হচ্ছে, এবং এই শব্দগুলা বুঝে শুনে আমাদের ব্যবহার করতে হবে। দ্যাটস ইট। লুৎফুন নাহার, এত হাসিয়ে হাসিয়ে পড়াচ্ছি, তাও যদি ব্রেক চাও, আমার তো তাহলে এভাবে এভাবে কপাল চাপড়ানো দরকার, তাই না বলো? কম মজা করতেছি? বাপরে বাপধন, শুরুতেই তোদেরকে বলছি, আমি যখন আমার কানে আজানের আওয়াজ আসবে, সাথে সাথে 10 মিনিটের ব্রেক দিব। আর নিজেও তো নামাজ কালাম পড়তে হবে, তোমরা পড়লে হবে, তোমরাই আমল কামাবো, আমার কামাইতে হবে না? আচ্ছা, ওকে। সো দেখো, দুর্বোধ্যতা। একটু আগে ফারহান ভাই কিন্তু এই ভুলটা করছিল, দেখছো? আমি ফারহান ভাইয়ের স্টুডেন্ট ছিল, এখন আমিও ফারহান ভাইয়ের ভুল ধরি। আচ্ছা, দুর্বোধ্যতা। ভাই কি বলেছে? আজকের ক্লাসটি ফার্সি ছিনিয়ে নিয়ে আমার সাথে প্রপঞ্চনা করেছে, এরকম একটা সেন্টেন্স বললো না? সো দেখো, আমি যদি হলে চিন্তা করি, অপ্রচলিত বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা নষ্ট হয়, ঠিক আছে? তার মানে ফারহান ভাইয়ের ওই সেন্টেন্সে কিন্তু যোগ্যতা নষ্ট হয়েছে। ভাই বলতেই পারতো ফার্সি আজকে আমার ক্লাসটি ছিনিয়ে নিয়ে আমার সাথে প্রতারণা করেছে, খুবই সিম্পল। তা না, উনি কি বললো? প্রপঞ্চনা করেছে বা প্রবঞ্চনা করেছে। সো এই ধরনের দুর্বোধ্য শব্দ হুটহাট ব্যবহার করা যাবে না। নো 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 নো, এটা এখানে বলা হচ্ছে। ফর অ্যান এক্সাম্পল, তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো, প্রপঞ্চ না বলে এখানে আমি বলতে পারতাম তুমি আমার সাথে প্রতারণা করেছো, ঠিক আছে? সো তোমরা এবার ফারহান ভাইয়ের ওই যে কমেন্টটা যাও, ওই কমেন্টটা হচ্ছে কি, লেখো ভাইয়া আপনার বাক্যের যোগ্যতা নষ্ট হয়েছে, যাও যাও যাও, সবাই এখন ফারহান ভাইকে ধরো। গেল দুর্বোধ্যতার বিষয়টা হচ্ছে কি আমরা বুঝলাম। এরপর আসি আমরা বাহুল্য দোষ। আমরা দুটো বিষয় হলো গিয়ে বলছি, তোমরা কি বুঝতে পারছো? আমরা রীতিসিদ্ধ অর্থবাচকতা নিয়ে কথাবার্তা বলছি, আর হইল এখানে কি দেখতে পাচ্ছি, দুর্বোধ্যতা, দুর্বোধ্যতার কথাবার্তা বলছি। এই দুটো জিনিস কি হলো গিয়ে আমরা বুঝতে পারছি। লুৎফুন নাহার, আম্মা জান এখন আমার এরিয়াতে আজান দেয় না, আমি আজান দিলে ছুটি দিয়ে দিব, ছুটি না ব্রেক দিব, ছুটি না, একটু ওয়েট করেন। ওকে, ঠিক আছে, সবাই এখন ফারহান ভাইকে ধরছে। ইয়াস, দেখছো, আমি ফারহান ভাই স্টুডেন্ট, আমি ফারহান ভাই ভুল ধরা শুরু করছি। ইয়াস, আচ্ছা, ওকে। আমি এত হাসছি দেখে আমার আম্মু আমার সাথে এখন লাইভ করে আর হাসছে। অনু বলতেছে, অনু তোমার আম্মুকে সালাম দিয়ে দিও, আন্টি আসসালামু আলাইকুম। একটু মজা করে না পড়লে আসলে বাচ্চারা বোর হয়ে যায়, সো আমরা চেষ্টা করি যাতে বাচ্চারা বোর না হয়। ওকে, ডান, ঠিক আছে। সো আমরা দুর্বোধ্যতা বুঝে ফেলছি, নাম্বার 1। অ্যান্ড রীতিসিদ্ধ অর্থবাচকতা, এই যে ম্যাটারটা, এই ম্যাটারটাও কিন্তু আমরা আসলে বুঝে ফেলছি, ঠিক আছে? ওকে, এবার আমরা আসি বাহুল্য দোষ। ওকে, বাহুল্য দোষটা না অনেক মজার এবং প্যারা হইতেছে, আমরা নিজেরাও সকল জায়গায় কিন্তু বাহুল্য দোষ করে থাকি, ঠিক আছে? সো জিনিসটা হলো গিয়ে আমরা কিভাবে করি, আমরা হচ্ছে কি বললাম, সকল ছাত্ররা আজকে আমরা পিকনিকে যাব। এখন বলতে পারো মেয়েরা, ভাইয়া আমাদেরকে পিকনিকে নেবে না, না আজকে তোমরা পিকনিকে না গেলা। আমি বললাম সকল ছাত্ররা আমরা পিকনিকে যাব। এবার মেয়েরা যারা আছো, মেয়েরা একটু বলো এই সেন্টেন্সে ভুলটা কোথায়। কি বলছি? সকল ছাত্ররা আমরা পিকনিকে যাব। সো মেয়েরা বলো যে আমরা এখানে ভুলটা কোথায় করছি। ওকে, ঠিক আছে। নাফিসা, তুমি তোমার আঙ্কেল আন্টি আব্বু আম্মুকে আমার তরফ থেকে সালাম দিয়ে দিও, আঙ্কেল আন্টি আসসালামু আলাইকুম। আচ্ছা, সকল ছাত্ররা পিকনিকে যাব, কি ভুল করছি? দ্য বয়েজ, ইয়াস, খালি বয়েজ যাচ্ছি। এখন মেয়েরা দুঃখ পাইছে, মেয়েরা বলতেছে যে আপনি পিকনিকে যান, বাট আপনার বাক্যে সমস্যা আছে।
আচ্ছা ছাত্র না, ফিজিবল ছাত্র, ছাত্রদের কি সমস্যা, অনেক ভুলটা স্পেসিফাই করে বলো যে ভাইয়া ছাত্র বানান ভুল বা হচ্ছে সকল বানান ভুল, একটু হলো মানে স্পেসিফাই করে বলো আমাকে। ছাত্রী নাই না রে বাবা, এটা বাউল দোষের মধ্যে পড়ে না। চলেন ভাই পিকনিক, সকল ছাত্ররা আমরা পিকনিকে যাব। এটা শুনে মেয়েরা রাগ করছে, মেয়েরা রাগ করে বলতেছে ভাইয়া আপনি ছাত্রদেরকে নিয়ে পিকনিকে যান বা যা খুশি তাই করেন, বাট আপনার সেন্টেন্স হয় নাই। আচ্ছা ছাত্ররা আমরা দুইটাই বহু বচন। ওকে, এখানে সিম্পলি আমি যদি বলি সেন্টেন্সটা হোয়াট আই সেড, আমি বলছি তোমার এখানে ডান্ডি গেল কই, এ তো সকল ছাত্ররা পিকনিকে যাব, ঠিক আছে। সো এখানে যদি আমি চিন্তা করি সকল, এটা কিন্তু একটা বহু বচন, ছাত্ররা এই যে রা যেটা রয়েছে রাও কিন্তু একটা বহু বচন। তার মানে সকল ছাত্ররা পিকনিকে যাব, একটা সেন্টেন্সে পাশাপাশি আমার দুইটা বহু বচন বসতো না, কখনোই একটা সেন্টেন্সে আমার পাশাপাশি দুইটা বহুবচন বসবে না, হয় হবে সকল ছাত্র পিকনিকে যাবে, না হয় হবে ছাত্ররা পিকনিকে যাবে। দ্যাটস ইট। বুঝছে কি বুঝি নাই? আজান দিচ্ছে, এখন আজানের ব্রেক দিব। 6:52 বাজে, আমরা 7:02 আবার ক্লাস শুরু করব, ঠিক আছে? দাঁড়াও, নামাজ ব্রেক চলছে এখন। সো তোমরা এটা বুঝতে পারছো কি? আমরা বিষয়ে বুঝতে পারছি। আচ্ছা মিনহাজের বাসায় হলো 7টায় আজান দেয়, প্যারা নাই মিনহাজ, নামাজ পড়তে পারো, ওয়াক্ত হয়ে গেছে। ওকে, সো বেসিক্যালি এতটুকুই। সকল ছাত্ররা তোমার কি বলে পিকনিকে যাবে, এটা হবে না ছাত্ররা পিকনিকে যাবে না সকল পিকনিকে যাবে, সকল ছাত্র পিকনিকে যাবে। বাচ্চারা 261 জন আসো, 7টার সময় যখন আসবো আমি চাই 261 জনই যেতে থাকো, প্লিজ কেউ ভেগে যেও না। ক্লাসটা আমি চট্টুক পারতেছি মজা করে পড়াচ্ছি, আসল পড়া এখনো বাকি, লাস্ট আধা ঘন্টা আসল পড়া পড়াবো। সো যাওয়া রাতে নামাজ পড়ে আসো, একটু পরে আবার দেখানো হচ্ছে, টাটা।
ওকে স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। ঠিক 7টা 2 বেজে গেছে আর আমি চলে আসছি। আচ্ছা, জাস্ট একটা সেকেন্ড, আমি আমার সাথে মাইকটা সেট করে ফেলি। ওকে, বলছিলাম 261 জন ছিল, এখন আছে 137 জন। বাকিরা কোথায় গেলে? আকাশে উড়ে গেলে নাকি? মানুষ আকাশে উঠতে পারে না, তার মানে আমার এই সেন্টেন্সেও যোগ্যতার অভাব আছে, রাইট? ঠিক আছে, ডান। সো ওয়েলকাম এগেইন, আবার চলে আসলাম। লিজা আমাকে ঘুম পাড়াই দিছে, খুবই খারাপ, খুবই খারাপ লিজা। আমি ঘুমাই না, আমি পড়াই, সো চিন্তা করো না। লিখন বলতেছে ভাইয়া এই রুলস কি ইংলিশেও হয়, প্লুরাল প্লাস প্লুরাল? আমি ইংলিশ পড়াই না বাবা, আমার আইডিয়া নাই। তুমি তোমার দুর্জয় ভাইয়া বা ফাতিহা আপুকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? ডান। আচ্ছা, সবাই চলে আসে। নাসরিন সুলতানা, এটি ডাহা মিথ্যা কথা, মাত্র 143 জন আসছে। আমার স্টুডেন্ট ছিল তখন 261 জন। এই জন্যই আমি হলো গিয়ে আপনাদেরকে ছুটি দিতে চাই না, বা মাঝে হলো গিয়ে একটু ব্রেক দিতে চাই না। আপনার হলো গিয়ে ফুরুত ফুরুত করে পালিয়ে যান। কি করেন? ফুরুত ফুরুত করে পালিয়ে যান। ওকে, লেটস স্টার্ট। আল্লাহ, এটা কি চলে আসলো? কি জানি আসলো এখানে। আমি কোথায়? এটা আমাকে খুঁজে বের করি তো। এখানে তো আমি না, এখানে আমি না, এখানে এই তো, এই যে এটা আমি। ইয়েস, হ্যালো, আমাকে দেখা যাচ্ছে। সো বেসিক্যালি আপনারা তো অনেকেই হচ্ছে গিয়ে আমাদের কোর্সে হলো জয়েন করছেন, খুব ভালো কথা। কারা কারা আছেন যে এখনো বলতেছেন যে ভাইয়া আমি কোর্সে জয়েন করি নাই, আমার তো মনে হয় না জিনিসটা হচ্ছে ভালো হবে? কারা কারা এমন আছেন তারা একটু হাত পা তুলেন, আমি একটু দেখি আর একটা জিনিস বুঝাই। আমরা বাংলা, ইংলিশ, আইসিটি, physics, chemistry, math, biology, finance, accounting and geography আর economics, টোটাল আমরা এতগুলা সাবজেক্টের ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসছি। এই ক্লাসগুলো আমাদের পেইড ব্যাচে কিন্তু অনুষ্ঠিত হবে। আর এই কথা বলতে পারবেন না 10 মিনিট স্কুল তো শুধু পিসিএমবি নিয়ে কাজ করে, সায়েন্স নিয়ে কাজ করে, আমাদের আর্টস কমার্সের জন্য কিছুই করে না। এখন 10 মিনিট স্কুল তোমাদের জন্য আর্টস কমার্সের যে সাবজেক্ট সেগুলো এই বছর থেকে আস্তে আস্তে শুরু করছে, ঠিক আছে? সো দিস ইজ দ্য সিনারিও। তো তোমরা একটু কাইন্ডলি আমাকে বলো কারা কারা হলো কি এখনো ভর্তি হও নাই। যারা যারা ভর্তি হয়েছো তারা তো ভাই লাইফে সাপোজ অর্ধেক জীবন জিতেই গেছো তোমরা, ঠিক আছে? বাট যারা যারা ভর্তি হও নাই তারা কিভাবে ভর্তি হবা আসো একটু হলো দেখায় দিই। সো তোমরা সুন্দর মতো যে কোনো একটা ওয়েব ব্রাউজারে যাবা, ওয়েব সার্চ ইঞ্জিনে যাবা। সার্চ ইঞ্জিনে যাওয়ার পরে তোমরা সুন্দর মতো লিখবা 10ms, কি লিখবা? 10ms লিখবা, সার্চ দিবা। সার্চ দেওয়ার পরে 10ms বলতে তো একটাই রয়েছে আমাদের, এই যে তোমার ওয়েবসাইটটা, ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমরা কিন্তু হচ্ছে গিয়ে এখানে আমাদের মূল যে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ বলে, এটাকে ল্যান্ডিং পেজে চলে আসবা। এখানে আসার পর এত খোঁজাখুঁজি কিছু করার দরকার নেই, শর্ট টেকনিক শিখাই দিই। স্কিলসে যাবা, যে নিচের ব্যাচটা লিখবা। তোমরা কি HSC 27 না? সো তোমরা লিখবা যে 27, দ্যাটস ইট। নিজের 27টা লিখে তোমরা হলো গিয়ে সার্চ দিবা। এরপরে দেখো টানটানা সব কিন্তু হলো গিয়ে চলে আসছে। আচ্ছা, সো দেখি এখানে কি জিওগ্রাফি, ইকোনমিক্স, ফিনান্স। শুধু এখানে একটা বিষয় আছে, তুমি জিওগ্রাফি ইকোনমিক্স দুইটা একসাথেও কিনতে পারবা, আবার শুধু ইকোনমিক্স শুধু জিওগ্রাফিও কিনতে পারবা। একইভাবে অ্যাকাউন্টিং ফিনান্স একসাথে কিনতে পারবা, শুধু অ্যাকাউন্টিং শুধু ফিনান্স এটাও কিনতে পারবা। আবার সে ধরো ভাইয়া বাংলা, ইংলিশ, আইসিটি আমার তো লাগবে না, আমি তো খালি আপনাদের বাংলাটাকেই ভালোবাসি, ফারহান ভাইয়ের বাংলা পড়া দেখবো, পারসিম ভাইয়ের বাংলা পড়া দেখবো, সবুজ ভাই, বিকন ভাইয়ের বাংলা পড়া দেখবো, অন্য কোনো কিছু কিনবো না, আমি শুধুমাত্র বাংলা কোর্সটাই কিনবো। সো তাদের জন্য জাস্ট বাংলাও কিন্তু আছে। এবং এখানে কিন্তু আমাদের দেখো এই যে ডিসকাউন্টের বাকি 3000 টাকার কোর্স 2500 টাকায় পাচ্ছ, আর মাত্র 11 দিন, তাড়াতাড়ি তোমরা কিনে ফেলো, ঠিক আছে? সো এখানে যেরকম আমি আছি, ফারহান ভাই আছে, সবুজ ভাই আছে, হৃদয় কবির, বিকন রয়েছে। সো মোটামুটি কিন্তু অনেক আমরা রয়েছে এখানে। এখানে একটা বিষয়, আমাদের কোর্সের সাথে কিন্তু একটা বই রয়েছে, এটা কি HSC 27 অনলাইন ব্যাচ বাংলা মাস্টার বুক। তোমাদেরকে বাংলাতে একদম মাস্টারও বানিয়ে দিব, ঠিক আছে? সো দেখো, তুমি যদি বাংলা বই সহ হলো গিয়ে কিনো তাহলে কিন্তু তোমার হচ্ছে মানে এই সম্পূর্ণ যে পেমেন্টটা, এই পেমেন্ট প্রসিজিওরের মধ্যে হয়ে যাবে। তুমি যদি এখন কিনো তাহলে কিন্তু মোটামুটি 25 টাকার মধ্যে কিনতে পারছো, তা না হলে পরে কিন্তু সেপারেটলি করতে গেলে আরও টাকা বেশি লাগবে। সো বেসিক্যালি হচ্ছে কি এটা এরকমই। এইভাবে তুমি যদি হচ্ছে মানে বাকি জিনিসগুলো আছে
এখানে গিয়ে তোমার বাংলা বইটাকে অ্যাড করতে পারো। বাংলা বইটাকে যদি তুমি এভাবে অ্যাড করে ফেলো, অ্যাড করলে কিন্তু দেখা যাবে যে পুরা জিনিসটা এখানে চলে আসছে। এখন তুমি খুব সহজেই এভাবে পারচেস করতে পারবা। সো এই হলো তোমার বেসিক্যালি সিনারিও। তোমরা যারা এখন আমাদের কোর্সে ঢোকো নাই, পারচেস করো নাই, কোর্সে পারচেস করে ফেলো, না হলে আমার এই মজার ক্লাস কিন্তু পাবা না। বলতেছো তো ভাইয়া খুব মজা হচ্ছে, এতদিন পর মজার ক্লাস করছি, ওই আজকেই করবা, খালি পেট বেচে না আশা করতে পারবা না, কি আর বলবো। ঠিক আছে, আগাই। আমরা বলছিলাম যোগ্যতা নিয়ে কথাবার্তা, ঠিক আছে? আমরা কি বলছিলাম? যোগ্যতা নিয়ে কথাবার্তা। যোগ্যতা নিয়ে কথাবার্তা বলতে গিয়ে আরো একটা পয়েন্ট কিন্তু আমরা এখানে মিস করে ফেলছি। এটা হচ্ছে বাগধারার শব্দ পরিবর্তন। আচ্ছা, এটা খুব মজার, ঠিক আছে? অরণ্যের রোদন, অরণ্যের রোদন এটা একটা বাগধারা, যে বাগধারার অর্থ হচ্ছে কি নিষ্ফল আবেদন। এবার আমি দেখি, অরণ্য শব্দের মানে হচ্ছে কি তোমার বন, রোদন শব্দের মানে হচ্ছে কি তোমার ক্রন্দন। তো অরণ্যের রোদন বলবো না, বললাম না, বলবো বনের কান্না। বলতে পারি, বলতে পারি না? অরণ্যের রোদন বললাম না, বললাম যে হলো কি তোমার বনে কান্না, বনের ক্রন্দন, একই তো কথা। অরণ্য মানে বন, রোদন মানে ক্রন্দন লিখতে পারি, বাট লেখেন আর টক 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 করে আপনার নাম্বারগুলো কাটা যাবে। এটা করা যাবে না। তার কারণটা হচ্ছে বাগধারার আসলে একটা বাংলা ভাষায় বিশেষ ঐতিহ্য রয়েছে। এখানে তোমার যে শব্দ যেখানে ব্যবহার করা হয় সেটাই বেসিক্যালি এখানে তোমার উল্লেখ করতে হবে। যদি তুমি এটা উল্লেখ না করো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? মাস্টার বুকের দাম হচ্ছে 600 টাকা। ওকে, সো এই জন্য অরণ্য রোদনকে তুমি টকাশ করে বনে ক্রন্দন লিখে দিবা, আর টকাশ করে তোমার নাম্বারটা কাটা চলে যাবে, ঠিক আছে? সো গেল। সো অরণ্য রোদনে যার অর্থ হচ্ছে আমার নিষ্ফল আবেদন গেল। এরপর হচ্ছে কি উপমার ভুল প্রয়োগ। উপমার ভুল প্রয়োগ বলতে হচ্ছে কি আমরা কি দেখি, অনেক সময় বাক্যে উপমা বা অলংকার ব্যবহার না করলে বাক্যের তোমার যোগ্যতার হানি ঘটে। বাক্যে কি ঘটে? তোমার যোগ্যতার হানি ঘটে। সো যেমন আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো। এখন হৃদয় মন্দিরে আশার বীজ কিভাবে উপ্ত হয়? তুমি কখনো মন্দিরের মধ্যে বা মসজিদের মধ্যে কোনো ফল ফুলের বীজ কি লাগাও? ফল ফুলের বীজ তো তুমি লাগাও না। সো এই জন্যই জিনিসটা ভুল হয়েছে, বলতে হবে বাক্যটিতে উপমার ভুল প্রয়োগ হয়েছে। কারণ বীজ খেতে মানে হচ্ছে গিয়ে জমি জিরাতে হলে বপন করা হয়, মন্দিরে নয়। তাই বাক্যটি হবে আমার হৃদয় খেতে আশার বীজ উপ্ত হলো বা বপন করা হলো। বুঝতে পারছি আমরা? ঠিক আছে, ডান। মাস্টার বুক কখন পাবা? তোমাদের ক্লাস শুরু হওয়ার 1 মাস পরে, অর্থাৎ জুলাই মাসে তোমার ক্লাস শুরু হবে, অগাস্ট বা সেপ্টেম্বর নাগাদ তোমার মাস্টার বুকটা পেয়ে যাবা, ঠিক আছে? এবারে গুরু চণ্ডালী দোষ। গুরু চণ্ডালী দোষ মানে বুঝতে পারতেছো সাধু প্লাস চলিত, চলিত প্লাস সাধু। যদি দুটো আমি একত্রে মিলিয়ে ঝিলিয়ে হলো গিয়ে লেখো, তাহলে হলো কি আমি যদি চিন্তা করি আমরা এখানে কি দেখতে পারবো? গুরু চণ্ডালী দোষ হচ্ছে। আমি যদি খুব সিম্পলি একটা সেন্টেন্স বলি, তোমরা এটা আমাকে বলো আমি এটা কি সেন্টেন্স বললাম। আমি ভাত খাইয়া বাড়িতে যাইব। এই সেন্টেন্সটা কিসের? সাধু ভাষা, চলিত ভাষা, নাকি অন্য কোনো কিছু? আমি ভাত খাইয়া বাড়িতে যাইব, এটা কি সাধু ভাষা নাকি চলিত ভাষা? একটু বলো তো। আমি ভাত খাইয়া বাড়িতে যাইব, সাধু ভাষা নাকি চলিত ভাষা? ওকে, সাধু ভাষা। এবার যদি আমি বলি আমি ভাত খেয়ে বাড়িতে যাব, এটা কি সাধু নাকি চলিত? আমি ভাত খেয়ে বাড়িতে যাব, এটা কি সাধু নাকি চলিত? আমি ভাত খেয়ে বাড়িতে যাব, এটা কি সাধু নাকি চলিত? হ্যাঁ, মাস্টার বুক ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় একবারই 600 টাকা। আচ্ছা, আমি ভাত খেয়ে বাড়িতে যাব, এটা কি সাধু নাকি চলিত? চলিত, এক্স্যাক্টলি। এবার যদি বলি আমি ভাত খাইয়া বাড়িতে যাব, এটা সাধুও না চলিত না, দুইটার মিশ্রণ। সো এরকম যদি কোনো মিশ্রণ হয় তবে সেটা কি হবে? আমার গুরু চণ্ডালী দোষ।
একইভাবে তোমার যদি দেশি শব্দের সঙ্গে তোমার কোনো তৎসম শব্দের যোগ করি তাহলে কিন্তু তোমার আবার গুরুচণ্ডালী দোষ হবে। আবার আমরা যে লিখি না, আমরা অনেক সময় এরকম সেন্টেন্স বলি না, আজকে আমি ডিনার করেছি ভাত আর ফিশ দিয়ে, এরকম আমরা অনেক সময় একটু ন্যাকা ন্যাকা করে কথাবার্তা বলি না, এটাও কিন্তু গুরুচণ্ডালী দোষ, কারণ তুমি দেশি শব্দের সাথে বিদেশি শব্দ মিলাইছো। নর্মালি বলবে আমি আজকে রাতের খাবার খেয়েছি মাছ দিয়ে, তা নিয়ে তুমি বলতেছো আমি আজকে ডিনার করেছি ফিশ দিয়ে, এ হয়তো বলা দরকার নেই, এটা বললেও কিন্তু তোমার গুরুচণ্ডালী দোষ হবে। ঠিক আছে, ডান। হ্যাঁ, গুরুচণ্ডালী মানে বেসিক্যালি তোমার কি বোঝানো হয়, জগা দা খিচুড়ি, জগা খিচুড়ি। ওকে স্টুডেন্ট, সো প্রতিটি বাক্যের কয়টি অংশ থাকে? দুইটি, উদ্দেশ্য ও বিধেয়। এই ব্যাপারে বেসিক্যালি আমরা কথাবার্তা হচ্ছে গিয়ে এখন বলবো। একটা বাক্যের মধ্যে আমাদের দুটা, আচ্ছা এটা শুরু করার আগে টিল নাও যা হলো গিয়ে বলছি, যা পড়াইছি আমরা তো বুঝতে পারছি সবাই, ক্লাসের আর যেতে বেশি সময় নেই, ম্যাক্সিমাম তোমার 15 মিনিটের মতো সময় রয়েছে, এর মধ্যে হলো কি যতটুক হচ্ছে পারি আমরা শেষ করব। ঠিক আছে, কারণ আমাদের বাক্যের উপরে আরও একটা ক্লাস আছে আগামী 26 তারিখ, না আমি আবারও আসবো তোমাদের ক্লাস দিতে, পারন ভাই কই তোর ক্লাস দেবো না, দুষ্টমি করলাম। বাক্যর দুইটা ক্লাসে বেসিক্যালি আমার নেওয়ার কথা ছিল, সো আগামী 26 তারিখে আবার বাকি ক্লাস আমি নেব। ঠিক আছে, ওকে ডান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাকে একটু কাইন্ডলি তোমরা বলো যে বাক্য মানে এতক্ষণ যা পড়িয়েছি বুঝতে পেরেছো কিনা? ভাইয়া ফাউন্ডেশন ক্লাস কতদিন হবে? মোটামুটি মাস জুড়েই হবে আর কি, তোমাদের কলেজ অ্যাডমিশনের মানে ইয়াতে, কলেজ অ্যাডমিশন হওয়ার পর্যন্ত আর কি। ও তোমাদের তো রেজাল্টের দেরি আছে, কলেজ অ্যাডমিশন, তোমাদের তাহলে ক্লাসও শুরু হবে তোমার অগাস্ট সেপ্টেম্বরে, তারা তোমাদের মাস্টার বুক পাইতে ক্লাস যখন থেকে শুরু হয় তার 1 মাসের মধ্যে তোমার মাস্টার বুক পাওয়া। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আজকে এটা আমি খেয়াল করছি, হলুদ রঙের লেখাটা আমি নেক্সট স্লাইড থেকে এই জিনিসটা ফিক্স করে রাখবো। ঠিক আছে, চিন্তা করো না। ওকে হ্যাঁ জুই আসলে মিস করছো ভাই, ক্লাসে আজকে যা আমরা হাঙ্কি পাঙ্কি করছি জুই। আচ্ছা সো আসেন আসেন শুরু করি। প্রতিটি বাক্যের কয়টি অংশ থাকে? উদ্দেশ্য ও বিধেয়। আচ্ছা, একটা বাক্যের মধ্যে আমরা দুটো সেগমেন্ট দেখতে পাই বা দুটো পার্ট দেখতে পাই, একটা হচ্ছে গিয়ে তোমার উদ্দেশ্য, একটা হচ্ছে গিয়ে বিধেয়। উদ্দেশ্য কি? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা উদ্দেশ্য, আর বাক্যে যাকে নিয়ে যা বলা হয় সেটা হচ্ছে কি বিধেয়। এখন এই জিনিসটা তো অ্যাকচুয়ালি তোমাদের বোঝার কথা না, আমি তোমাদেরকে আসলে একটু মানে ব্যাখ্যা দিয়ে বলি। সাপোজ আমি যদি বলি করিম ফুটবল খেলে, করিম আচ্ছা ভাত খাই দিই, সোজা জিনিস, ভাতই তো খাবে, মোরগ মুরগি তো আর খাইতেছে না, ভাত খায়, করিম ভাত খায়। এখানে আমাকে একটু বলো তো এই বাক্যটার মধ্যে, এই এন্টায়ার বাক্যটার মধ্যে কার সম্পর্কে বলা হচ্ছে? কে ভাত খায়, আমি না তুমি না করিম? আমি না তুমি নাকি করিম? কে ভাত খায় বলো তো? করিম। আচ্ছা করিম হচ্ছে কে ভাত খায়, রাইট? হ্যাঁ, এখানে তোমার কে ভাত খাচ্ছে? এখানে তোমার করিম ভাত খাচ্ছে। তার মানে এখানে করিমের সম্পর্কে বলা হচ্ছে, তাই করিম হবে এখানে আমার উদ্দেশ্য, সংক্ষেপে আমি উ লিখলাম। করিমের সম্পর্কে কি বলা হয়? সে ভাত খায়। ঠিক আছে, তার মানে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে সেটা হবে তোমার বিধেয়, সংক্ষেপে আমি বি লিখলাম। সো এটাই হচ্ছে তোমার উদ্দেশ্য, এটাই হচ্ছে তোমার বিধেয়। ডান। ওরে ফাইজা নাকে জানি নুডলস খায় আর ক্লাস করে, শখের দেখি কমতি নেই, আমার নুডলস খেয়ে আমার নুডলস পাঠাও আগে। একটি মাত্র পদ বিশিষ্ট কর্তৃপদকে কি বলে? সরল উদ্দেশ্য। অর্থাৎ এখানে আমি অ্যাকচুয়ালি কি বললাম, একটি মাত্র পদ বিশিষ্ট কর্তৃপদকে কি বলে? একটি মাত্র পদ বিশিষ্ট কর্তৃপদকে হচ্ছে কি তোমার বলে সরল উদ্দেশ্য। অর্থাৎ যেখানে তোমার উদ্দেশ্যটা একদম হচ্ছে কি সিম্পল থাকে, একদম হচ্ছে কি তোমার সরল থাকে। উদ্দেশ্যের সঙ্গে বিশেষণাদি যুক্ত হলে তাকে বলা হয় সম্প্রসারিত উদ্দেশ্য। আসো এই জিনিসটা একটু ব্যাখ্যা করি। সাপোজ আমি হচ্ছে কি বললাম করিমের আগে আমি হলো কি যুক্ত করলাম আব্বাসের ছেলে করিম
আব্বাসের ছেলে করিম ভাত খায়, তার মানে এই আব্বাসের ছেলের সাথে করিমের রিলেশন আছে, তার মানে সেক্ষেত্রে তখন আব্বাসের ছেলে করিম পুরাটাই হবে কি আমার উদ্দেশ্য। এবং আমরা কি এতটুকু হলো কি বুঝতে পারছি? একটু তোমার হলো কি নেট ডাউন হয়ে গেছিল, ওকে একটু হলো গিয়ে দেখি আমাদের নেটের স্পিডটা কত, নাকি স্পিডই হচ্ছে গিয়ে নাই, একদম অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ, স্পিডের তো অবস্থা একটু খারাপই দেখতে পাচ্ছি। সবই ঠিকঠাক আছে? তোমাদের বাসায় নেট ঠিক করো, তোমাদের বাসায় নেটের সমস্যাটি হচ্ছে, আমাদের এখানে ইন্টারনেট অ্যান্ড অল সবই ঠিকঠাক আছে। সো স্টুডেন্টস, মোটামুটি বেসিক্যালি আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আই থিঙ্ক উই ক্যান র্যাপ আপ বেসিকলি। সো একটু হলো কি আমরা আস্তে আস্তে হলো কি দেখি, যেটা হলো পড়তেছিলাম আমরা মোটামুটি উদ্দেশ্য এবং বিধেয়র বিষয়টা হলো পড়ে ফেলছি। এখন আমরা হলো গঠন অনুসারে বাক্য যে 3 প্রকার, সরল, জটিল, যৌগিক, খালি এই জিনিসটা জেনে রাখবো। আমরা নেক্সট ক্লাসে সরল, জটিল, যৌগিক পড়ব। পড়ার পরে ওটা নিয়ে আমরা হচ্ছে কি বাক্য কনভার্সনের বিষয় থাকে, সেন্টেন্স ট্রান্সফরমেশন হলো গিয়ে বেশ কিছু হলো গিয়ে থাকে, সেই সেন্টেন্স ট্রান্সফরমেশনের বিষয়টা হলো গিয়ে আমাদের দেখতে হবে। আচ্ছা, তো স্টুডেন্ট, সো ফার আজকের ক্লাস হলো গিয়ে আমি এখনই হলো গিয়ে শেষ করব। তোমাদের ওভারঅল ক্লাসটা কেমন লাগলো? আমি এবার একটু শুরু থেকে হচ্ছে গিয়ে তোমার ক্লাসের একটা সামারাইজেশন দিই, ঠিক আছে? ক্লাসে আজকে আমরা শুরুতে বাক্য কি, বাক্য কাকে বলে সেটা আমরা জেনেছি। এরপর আমরা জেনেছি তোমার বাক্যের সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ। সেখানে আমরা কি জেনেছি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা মানে কি? আকাঙ্ক্ষা মানে হচ্ছে একটা শব্দ শোনার পর আরেকটা শব্দ শোনার যে ইচ্ছা, সেটা হচ্ছে গিয়ে আমার আকাঙ্ক্ষা। যোগ্যতা বলতে কি বোঝায়? যোগ্যতা হচ্ছে পাগলের প্রলাপ, অর্থাৎ যদি আমি বলি গরু আকাশে উড়ে, মাছ পা দিয়ে হাঁটে, এগুলো কোনো বাক্য হয় না, এখানে যোগ্যতার অভাব রয়েছে। আর আসক্তি কি? একটা সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্স যদি আমি শুনতে না চাই, তাহলে সেটা হবে কিন্তু আমার আসক্তি। সো এই যে তোমার বিষয়টা, এটা নিয়ে আমরা কথাবার্তা বলেছি। এর পাশাপাশি আমরা যোগ্যতার জন্য 6টা ধারক ও বাহক নিয়ে কথাবার্তা বলছি, যেরকম গুরুচণ্ডালী দোষ, রীতিসিদ্ধ অর্থবাচকতা, তারপর হচ্ছে তোমার বাহুল্য দোষ, ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড সবার লাস্টে এসে আমরা উদ্দেশ্য বিধেয় সম্পর্কে জানতে পেরেছি। আর উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে জানার পাশাপাশি আমরা দিন শেষে বাক্যের হলো যেই মূল প্রকারভেদটা, সরল, জটিল, যৌগিক, এগুলো আমরা জানলাম জাস্ট। নেক্সট ক্লাসে 26 তারিখের ক্লাসে কিন্তু আমরা সেগুলো নিয়ে ভালোভাবে আলাপ আলোচনা করব। ওকে স্টুডেন্টস, আমার মাথায় একটা আইডিয়া আসছে। আমি যদি আজকের ক্লাস নিয়ে তোমাদেরকে একটা হোমওয়ার্ক পোস্ট করি, আজকে তোমার রাত্রেবেলা 10টার সময়, তোমরা কি হোমওয়ার্কটা কমেন্ট সেকশনে সাবমিট করবা? একটু কাইন্ডলি কমেন্টে জানাও তো। যদি তোমরা বলো যে হ্যাঁ ভাইয়া আমি হোমওয়ার্ক হলো কমেন্টে সাবমিট করব, তাহলে আমি হোমওয়ার্ক দিব, নাহলে কিন্তু দিব না। তবে আমি এটাও বলে রাখি, যারা আসলে বুদ্ধিমান, চালাক এবং একটু অ্যাডভান্সড স্টুডেন্ট, তারা কিন্তু হোমওয়ার্ক অবভিয়াসলি জমা দিবে। সো তোমরা কি হোমওয়ার্কটা জমা দিচ্ছ? একটু কাইন্ডলি জানাও তো। এই তো আনিকা জারিন বলতেছে হোমওয়ার্ক জমা দিবে, ঠিক আছে। কাজীর রহমান বলতেছে জি ভাইয়া অবশ্যই। ওকে ঠিক আছে। সো আমি আজকে রাত 10টায় এই গ্রুপে একটা পোস্ট দিব, ওই পোস্টের কমেন্ট সেকশনে তোমরা তোমাদের হোমওয়ার্কটা জমা দিবা। তবে একটা শর্ত আছে, শর্তটা হলো হোমওয়ার্কটা কিছুদিন তোমার 1 পৃষ্ঠার বেশি, আমি এমনভাবে দিব যে 1 পৃষ্ঠার বেশি যাতে না হয়, 1 পৃষ্ঠা ক্রস করতে পারবে না। সিঙ্গেল পেজ, ছবি পোস্ট, ছবি পোস্ট, ছবি পোস্ট, ঠিক আছে? আমি চাই সবাই এই হোমওয়ার্কটা জমা দিবা, ঠিক আছে? সবাই ডান? বুঝতে পারছি আমরা? ওকে, তোমরা কি সবাই আমাকে প্রমিস করলা? তো এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমরা কাইন্ডলি এনশিওর করবে। তো স্টুডেন্টস, আই থিঙ্ক আমরা আমাদের আজকের যে ক্লাসটা হলো এখানে শেষ করতে পারি। সো কারোর আর কোনো কোশ্চেন আছে কিনা? প্রি বুকিংয়ে ভাইয়া ডিসকাউন্ট কতদিন পর্যন্ত থাকবে এটা অ্যাকচুয়ালি আমি বলতে পারি না, তোমরা 1691 কল করে জেনে নিও, বাট বেশি দিন আর থাকবে না, কারণ তোমাদের ক্লাস দ্রুতই শুরু হবে। ওকে স্টুডেন্টস, দেখা হচ্ছে 26 তারিখ ঠিক সন্ধ্যা 6টায়, সরি 23 তারিখ ঠিক সন্ধ্যা 6টায়। সে পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।